কম্পাউন্ড দেয় এটা দেখবো, দেন ট্রানজিশন মেটাল ট্রানজিশন এলিমেন্ট গুলা কেন হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি শো করে সেই জিনিসটা দেখবো, এবং তারা ক্যাটালিস্ট কেন কাজ করে, মানে মূলত তিনটে প্রপার্টি দেখবো আমরা। বলে নিই তাদের ট্রানজিশন মেটালের খুব ইম্পর্টেন্ট তিনটা প্রপার্টি। ফার্স্টলি হচ্ছে কালার কম্পাউন্ড, এটা এবং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট কালার কম্পাউন্ড। সেকেন্ডলি হচ্ছে ক্যাটালিস্ট, ক্যাটালাইসিস প্রপার্টি, আর থার্ডলি হচ্ছে তাদের ম্যাগনেটিক প্রপার্টি, তারা কেন ম্যাগনেটিজম শো করে। এই তিনটা জিনিসের ব্যাখ্যা এখন আমরা দেখবো যে কেন ডি ব্লকের এলিমেন্ট গুলো এই জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, সো ফার্স্টে আমরা আসি হচ্ছে, আচ্ছা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে তো না? বদরুল? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। সো আমরা ফার্স্টে দেখি যে কেন তারা কালারড কম্পাউন্ড। প্রথমে যে কোনো সাবশেলার এলিমেন্ট গুলো, সাপোজ পি এর 3টা অরবিটাল অর ডি এর 5টা অরবিটাল, সবাই তো ইকুয়াল এনার্জি, তাই না? মানে ডি এক্স ওয়াই বলো, ডি ওয়াই জেড বলো, ডি জেড এক্স বলো, এই 5 জনেরই তো এনার্জি সমান। এটাই তো আমরা চ্যাপ্টার 2 তে পড়ে আসছি নাকি? জি ভাইয়া। তো এই যে তারা যে যখন সমান এনার্জি থাকে, এই ডি এর 5টা যখন তাদের এনার্জি সমান থাকে, তখন তাদের কন্ডিশনটাকে বলা হয় ডিজেনারেটেড কন্ডিশন। ডিজেনারেট মানে সবাই সমান, সবাই জেনারেল একটা সমান স্টেটে আছে, এটা হচ্ছে ডিজেনারেট। কিন্তু যখন কোনো লিগ্যান্ড আসে, লিগ্যান্ড কি জিনিস সেটা আমরা আগের দিন দেখছিলাম, যে যে হচ্ছে ইলেকট্রনটা প্রোভাইড করে তাকে আমরা লিগ্যান্ড বলে থাকি। তো যখন কোনো লিগ্যান্ড আসে তখন তারা আর ইকুয়াল এনার্জি থাকে না, তাদের এনার্জিটা ডিভাইড হয়ে যায়। এই যে দেখো এখানে টি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স একটা এনার্জি, আর এই দুইটা হচ্ছে আলাদা একটা এনার্জিতে কনভার্ট হয়ে গেল, মানে ডি অরবিটালটা দুইটা ডিফারেন্ট এনার্জি সেটে ডিভাইডেড হয়ে গেল। এটা কি বোঝা গেল? জি ভাইয়া। এখন আমরা আবার একটু বোর্ড থিওরিতে চলে যাই। যখন আমরা দেখছিলাম যে একটা শেল থেকে আরেকটা শেলে যাবে, তখন হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন হবে অথবা এনার্জি রিলিজ হবে, কিছু একটা হবে। তো হয় কি, এই শেলে যে ইলেকট্রন গুলা, এই যে নিচের ডি এর যে ইলেকট্রন গুলা, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এখানের ইলেকট্রন গুলা যখন এখানে যায় তখন কি তাদেরকে এনার্জি অ্যাবজর্ব করতে হয় না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। সো এখান থেকে যখন এখানে যাবে, এই নিচের 3টা থেকে যখন উপরেরটা ইলেকট্রন যাবে, তখন তাদেরকে এনার্জি অ্যাবজর্ব করতে হয়, এবং যে এনার্জিটা অ্যাবজর্ব করে আবার যখন তারা এখানে ব্যাক করবে, তাহলে কি তারা ওই এনার্জিটা রিলিজ করে দিবে না? জি ভাইয়া। So এই যে, হ্যাঁ কেউ কিছু বলতেছো না? আচ্ছা, তো এইখানে যে তারা যখন এই কাজটা করে, তখন কি তারা ওই যে আগের মতোই, যে যখন একটা লাইট রে তারা প্রোপাগেট করতেছিল এক শেল থেকে যখন আরেক শেলে যায়, তখন কি তারা একটা আলোক শক্তি আমাকে দিচ্ছিল না? এটা কি মনে আছে চ্যাপ্টার 3 তে? জি ভাইয়া। জি ভাইয়া। এখানেও সেম ব্যাপারটা হবে, আমি হচ্ছে এখানে কালার দেখতে পারবো, বা তারা যখন এক শেল থেকে আরেক শেলে যাবে তখন এই কালারটা বিকিরণ করবে তারা। এই কাহিনীর জন্যই ডি অরবিটাল বা ট্রানজিশন এলিমেন্ট গুলা রঙিন যৌগ বা কালার্ড কম্পাউন্ড ফর্ম করে। হ্যাঁ, এমটি অরবিটাল তো পি ব্লকেও থাকে, তো এখানে কি কালার কনফার্ম হয় না? নরমালি পি ব্লকের এরকম ডিজেনারেশন কন্ডিশন নরমালি ক্রিয়েট হয় না। পি ব্লকের কেসে এনার্জি ডিফারেন্সটা খুব একটা বেশি হয় না, সো মানে ওখানে তো মাত্র 3টা অরবিটাল, সো দ্যাটস ওয়াই সেখানে এনার্জির খুব একটা ডিফারেন্স হয় না। দ্যাটস ওয়াই তারা খুব একটা ডিফারেন্ট ইয়া করতে পারে না, মানে তারা ডিজেনারেট কন্ডিশনে নরমালি যায় না পি ব্লকের এলিমেন্ট। ভাই এটা কি সবসময় কমপ্লেক্স আয়নের ক্ষেত্রেই হয়? না না, কমপ্লেক্স আয়নের জন্য হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো কেসেই হতে পারে। ডিজেনারেট এ ওয়াটার মানে কি এখানে সেম এনার্জি সবার? কোনটা ভাই? ডিজেনারেট অরবিটাল গুলো ডিজেনারেট মানে সেম এনার্জি। ডিজেনারেট মানে হচ্ছে ইকুয়াল এনার্জি। হ্যাঁ, ডিজেনারেট মানে ইকুয়াল এনার্জি।
মানে কি ভাই পাঁচটারই সেম এনার্জি? এ ছিল পাঁচটারই সেম এনার্জি নর্মাল কন্ডিশনে, বাট যখন লিগ্যান্ড আসলো তখন তাদের এনার্জি ডিভাইডেড হয়ে গেল, এগুলোর একটু বেশি এগুলোর একটু কম। আমাদের কালারের ব্যাখ্যাটা যে কেন কালার দেখায়, তো এখানে আমরা কিছু জিনিস জেনে নেই যে কোন কোন ব্যাপারগুলা এই কালারকে প্রভাবিত ইনফ্লুয়েন্স করতে পারে। ফার্স্ট কথা হচ্ছে লিগ্যান্ড, মানে সেম জায়গাতে তুমি যদি ডিফারেন্ট লিগ্যান্ড দাও, সাপোজ একটা ট্রানজিশন মেটাল আয়রনের ডিফারেন্ট লিগ্যান্ডের জন্য সিএন এর জন্য একরকম দেখাতে পারে বা নাইট্রোজেনের জন্য আরেক রকম দেখাতে পারে। এই ডিফারেন্ট লিগ্যান্ডের জন্য সে ডিফারেন্ট কালার দেখাবে। এটা হচ্ছে প্রথম কজ, মানে তারা কি কিভাবে চেঞ্জ আসতে পারে, আমি সহজ কথা সেটা বলতেছি আর কি। সেকেন্ডলি লিগ্যান্ডের নাম্বার, মানে লিগ্যান্ড যদি দুইটা হয় তখন যেরকম কালার দেখাবে, লিগ্যান্ড যদি তিনটা চারটা পাঁচটা এরকম ডিফারেন্ট হয় তখন কালারটাও হালকা হালকা চেঞ্জ হতে থাকবে কন্টিনিউয়াসলি। থার্ডলি হচ্ছে ট্রানজিশন মেটাল, মানে সেম লিগ্যান্ড, সাপোজ লিগ্যান্ড এখানে সেম সিএন 6টা, কিন্তু সে একবার যোগ হচ্ছে আয়রনে, একবার যোগ হচ্ছে নিকেলে, অন্য কোনো জায়গাতে। তো সেম লিগ্যান্ডও যদি হয় বা ট্রানজিশন মেটাল যদি ডিফারেন্ট হয় তখন তাদের কালারটাও ডিফারেন্ট হবে। এবং ফোর্থলি ট্রানজিশন মেটালের চার্জ, এই সিএন মাইনাসটাই যখন Fe2+ এ যাবে তখন সে এক ধরনের কালার দেখাবে, Fe3+ এর সাথে যদি অ্যাড হয় তখন তার কালারে স্লাইট চেঞ্জ দেখা যাবে। তার মানে এই ট্রানজিশন মেটালের চার্জের উপরও এই কালারটা ডিপেন্ড করবে। সো এই চারটা পয়েন্ট কি ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, সো আমরা একটা প্রপার্টি দেখলাম যে তাদের কালারের ব্যাপারটা, এখন আমরা দেখবো তাদের ম্যাগনেটিক প্রপার্টি কিভাবে চেঞ্জ হয়। ম্যাগনেটিক প্রপার্টির কেসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা সেটা হচ্ছে যার যত বেশি অড ইলেকট্রন থাকবে তার ম্যাগনেটিক হওয়ার প্রবাবিলিটি তত বেশি। অড ইলেকট্রন মানে যেমন আমি আয়রনেরটা যদি হিসাব করি, সাপোজ একটা জিনিসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, তার মানে তার দুইটা অড ইলেকট্রন, একটার মনে করো এরকম, তার মানে তার অড ইলেকট্রন এখানে তিনটা আর কি। এই যে এখানে যে তিনটা অড ইলেকট্রন, তার ম্যাগনেটিক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে যার একটা তার চেয়ে বেশি। সহজ কথায় আমরা এই জিনিসটা একটু মনে রাখবো, যার অড ইলেকট্রন 0টা তাদেরকে আমরা বলি ডায়াম্যাগনেটিক, মানে একদম ম্যাগনেটিজম নাই বললেই চলে, অলমোস্ট জিরো ম্যাগনেটিক। যখন তার অড ইলেকট্রনের সংখ্যা একটা বা দুইটা তখন আমরা তাকে বলবো প্যারাম্যাগনেটিক। আর যখন তার অড ইলেকট্রনের সংখ্যা 3টা থেকে 5টা তখন সে খুবই স্ট্রং ম্যাগনেটিক, এবং তাকে আমরা নাম বলি ফেরোম্যাগনেটিক। এই তিনটা টার্ম কি ক্লিয়ার? ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক। অড ইলেকট্রন মানে কি? আমি যে কোনো একটা ডি অরবিটাল আঁকলাম, সাপোজ এখানে হচ্ছে 5টা অড ইলেকট্রন, মানে একটা প্রতিটা জায়গায় একটা একটা করে আছে, এরকম দিয়ে দিলাম। এখানে 4টা অড ইলেকট্রন, এখানে টোটাল এটা 3টা অড ইলেকট্রন। এটাই আর কি অড ইলেকট্রন, যে যতগুলা একটা করে, যতগুলো অরবিটালে একটা করে ইলেকট্রন খালি পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তোমরা একটু চেষ্টা করে আমাকে বলো তো, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, নিকেল কোনটা কোন ম্যাগনেটিক? কে ডায়াম্যাগনেটিক, কে প্যারাম্যাগনেটিক, কে ফেরোম্যাগনেটিক? দেখো তো বের করা যায় কিনা। আমরা এখন একটা এলিমেন্টের জন্য দেখলাম, একটা মানে কম্পাউন্ডের জন্য ম্যাগনেটিক প্রপার্টি থাকতে পারে। তোমরা এই দুইটা কম্পাউন্ডের জন্য একটু ট্রাই করো তো, পারা যায় কিনা। এই দুইটার জন্য K4FeCN6 এবং K3FeCN6, দুইটার জন্যই দেখো আসে কিনা।
তাকে ফেরত একটু বের করার চেষ্টা করো। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি খালি এই কয়েকটা দেখেই করবো না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, Fe3 plus K3 K3 হচ্ছে প্যারা। পেয়ার ডোনেট করে এটা কিভাবে বুঝবো? এটা আসলে আগে থেকে জানতে হবে যে সিএন কতগুলো সিএন মানে মোস্ট অফ দ্য কেস একটা করে লোন পেয়ার দেয় সবাই, তবে এটা আগে থেকে জানতে হবে। আমরা যেগুলো শিখছি এগুলাই এনাফ আর কি, বাইরেগুলো আর জানা লাগবে না। যে সিএন6 বা এগুলো সিও একটা করে দেয়, এগুলো জানলেই। জি ভাই। ঠিক আছে, আমরা তো এই দুইটা প্রপার্টি আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হলো। একটা হচ্ছে কালার কম্পাউন্ড, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। থার্ডলি আমরা দেখবো তার ক্যাটালাইসিস প্রপার্টিটা, ট্রানজিশন মেটালের। এখন আমরা দেখি যে আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এই বিক্রিয়াটা আমরা তো অনেক আগে থেকে দেখে আসতেছি, এরকম এই বিক্রিয়া তো দেখছি আমরা, তাই না? এটার একটা অপটিমাম টেম্পারেচার ছিল আগে, মনে পড়ে 450 থেকে 550 এরকম কিছু। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন এই বিক্রিয়াটা ঘটার জন্য তো আসলে নাইট্রোজেন বন্ধন ভাঙা লাগে। নাইট্রোজেন বন্ড ভাঙবে, হাইড্রোজেন বন্ড ভাঙবে, তারপর দুইটা জোড়া লাগবে, তারপরে তো বিক্রিয়াটা হবে। কিন্তু নাইট্রোজেন বন্ড ভাঙতে কিন্তু দরকার হয় 3000 ডিগ্রি সেলসিয়াস, বিশাল শক্তিশালী একটা বন্ড এটা। সো এই বন্ধনটা ভাঙতে যেখানে 3000 লাগে, সেখানে আমি এই অ্যামোনিয়া প্রোডাকশন কিভাবে মাত্র 450 থেকে 500 তে করে ফেলতেছি। আচ্ছা, নাফিস আসছে। যেখানে আমি এই বিক্রিয়াটা কেমনে মাত্র 450 করে ফেললাম, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখানে আসলে হেল্পটা করে এই ক্যাটালিস্টটা। ক্যাটালিস্টটা কি? আয়রন। এখন আমরা এটাই দেখবো যে আয়রন তো একটা ট্রানজিশন মেটাল। এই ট্রানজিশন মেটাল কিভাবে এই ক্যাটালাইসিসটা হেল্প করে, বা কিভাবে এই 3000 এর যেখানে শুধু নাইট্রোজেন ভাঙতেই লাগে, এটাকে কিভাবে 450 এ পসিবল করতেছে, কে করতেছে? এই আয়রনটা বা এই ট্রানজিশন মেটালটা। সো কিভাবে করতেছে এই জিনিসটা আমরা একটু দেখব। তো প্রথমে এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস, এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই। এখন আয়রন করলো কি আগের মতো, ওই যে কমপ্লেক্স কম্পাউন্ডের সময় সে কি করছিল, তার ইলেকট্রন গুলাকে চাপায়া অন্য একটা অরবিটালে নিয়ে আসছিল, যে এটাকে এখানে নিয়ে আসছিল আর এটাকে এখানে নিয়ে আসছিল, এরকম করছিল না কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করার সময়? এখনো সেম কাজটা করবে। জি ভাইয়া। সে এটাকে চাপায় এদিকে নিয়ে আসবে, মানে দুইটা অরবিটালকে সে ফাঁকা করে ফেলবে একদম। কার জন্য ফাঁকা করবে? নাইট্রোজেনের আগমনের জন্য। নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, এটা আমরা জানি সবাই। নাইট্রোজেনের ইলেকট্রন লোন পেয়ার থাকে। এই নাইট্রোজেন করবে কি, তার লোন পেয়ার গুলাকে N2 করবে, তার লোন পেয়ার গুলাকে, মানে এখানে তো NN, প্রত্যেকটি একটা করে লোন পেয়ার, এই একটা করে লোন পেয়ার হচ্ছে এখানে আর এখানে ইনসার্ট করে দিবে। ওই যে আগে যেমন CN মাইনাস তার ইলেকট্রন গুলাকে ইনসার্ট করতো, সিমিলারলি এখানেও তার ইলেকট্রন গুলাকে এখানে ঢুকাই দিবে। এতটুকু কি বোঝা গেল? হ্যাঁ, আবার একটু বলবেন। আচ্ছা, ওই CN মাইনাস যে তার ইলেকট্রন গুলাকে ট্রানজিশন মেটালের ফাঁকা জায়গায় ইনসার্ট করে দিত না, তার যে লোন পেয়ারটাকে, এটা মনে আছে? জি ভাইয়া। সিমিলারলি নাইট্রোজেনও তার লোন পেয়ারটাকে এখানে ঢুকাই দিবে। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। সো অ্যাজ আ রেজাল্ট হলো কি, নাইট্রোজেনটা এখন পার্মানেন্টলি বা কিছু সময়ের জন্য হলেও আয়রনের সাথে অ্যাটাচড হয়ে গেল। এখন এই লোন পেয়ারটা যখন এখানে চলে যাবে, নাইট্রোজেনের একটা আংশিক পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, কারণ তার যে ইলেকট্রন ছিল সে তো ওইগুলো আয়রনের কাছে দিয়ে দিছে বা আয়রনের সাথে কিছুটা শেয়ার করতেছে। অ্যাজ আ রেজাল্ট নাইট্রোজেনে কিছুটা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, খুবই সামান্য, যেটাকে আমরা বলতেছি ডেল্টা প্লাস। ডেল্টা প্লাস পরিমাণ পজিটিভ চার্জ ক্রিয়েট হলো তার মধ্যে। এখন হবে কি, এই পজিটিভ চার্জটাকে সামাল দেওয়ার জন্য এই ইলেকট্রন গুলা কিছুটা এদিকে চলে যায়, মানে এই যে তিনটা ট্রিপল বন্ড এখানে,
এই ট্রিপল বন্ডের ইলেকট্রনগুলা এই পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করার জন্য কিছুটা উইক হয়ে যাবে। যখন এই বন্ধনগুলো উইক হয়ে গেল তখনই হাইড্রোজেন এসে একে অ্যাটাক করবে এবং তার সাথে অ্যাটাচড হয়ে গেল। আরেকবার বলবো? আচ্ছা ভাইয়া, নাইট্রোজেন যদি পার্শিয়ালি পজিটিভ হয় তাহলে কি হাইড্রোজেন কি তখন পার্শিয়ালি নেগেটিভ হয়ে যেতে হয়? নাইট্রোজেন পার্শিয়ালি পজিটিভ হয় বলতে এই যে দুইটা ইলেকট্রন দিয়ে দেওয়ার পরে তার থেকে হালকা একটা পার্শিয়ালি পজিটিভ চার্জ ক্রিয়েট হয়, তখন এই পজিটিভ চার্জ গুলাকে ব্যালেন্স করার জন্য এই ইলেকট্রন গুলা ট্রিপল বন্ডের ইলেকট্রন গুলা এখানে চলে যায় কিছুটা, মানে বন্ডটা কিছুটা উইক হয়ে যায়, তখন হাইড্রোজেন এসে অ্যাটাক করে। এমনিতে এটা কিন্তু একটা কোভালেন্ট কম্পাউন্ড, এখানে আমরা নরমালি সেভাবে পজিটিভ আর নেগেটিভ হিসাব করি না। হ্যাঁ, নাইট্রোজেনের ব্যালেন্সই কত? ভাই বন্ড গুলো কোথায় যায়? বন্ডগুলা কোথায় যায় বলতে বন্ড তো যায় না ভাইয়া, মানে এখানে বন্ড মানে কি আসলে ইলেকট্রন, তো এখানে তিনটা বন্ড মানে কি তারা কিছু ইলেকট্রন শেয়ার করছে। এখন যখন এখানে হালকা একটু পজিটিভ চার্জ ক্রিয়েট হইলো তখন ইলেকট্রনের যে ক্লাউডটা সেটা কাইন্ড অফ এদিকে একটু মুভ করতে যায়, ইলেকট্রনের ক্লাউডটা এদিকে মুভ করে, এই হালকা একটু এদিকে মুভ করে, অ্যাজ এ রেজাল্ট তারা কিছুটা উইক হয়ে যায়। উইক হয়ে যাওয়ার জন্য যে আগে যেটা ভাঙতে 3000 লাগতো এখন সেটা আর 3000 লাগে না, 450 থেকে 550 সেটা এখন ভেঙে ফেলা যাচ্ছে। জি ভাই। হ্যাঁ, নাইট্রোজেনের ব্যালেন্সই কত? নাইট্রোজেনের ব্যালেন্স হচ্ছে 3। ভাই N2O5 কিভাবে ফর্ম হয়? আচ্ছা, N2 ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড হতে পারে, আবার 5 হতে পারে। ভাই নাইট্রোজেনকে তো এক্সাইট করা যায় না, তো কোনো অরবিটাল নাই। জি নেই, নাইট্রোজেনকে কি আমরা এক্সাইট করতে পারি? না ওর তো আর কোনো 2D নেই। তাহলে এটা ভ্যারিয়েবল ব্যালেন্স কিভাবে শুরু হবে? আচ্ছা আমি দেখাচ্ছি, মলিকুলার স্ট্রাকচার। জি ভাই। আচ্ছা এটা কিসের সংখ্যা? যেটা হচ্ছে N2O3 দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমরা জানি N2O3 কিছু হয় না, N2O5 হয়। তারপর আসলে যেটা হয় কি এই দুইটা নাইট্রোজেনের কি একটা করে লোন পেয়ার আছে না? জি ভাই। দেখো তো খেয়াল করে, এই লোন পেয়ারটা দিয়ে সে একটা কোঅর্ডিনেট বন্ধন ফর্ম করে, কার সাথে? আরো দুইটা অক্সিজেনের সাথে। এই দুইটা লোন পেয়ার দিয়ে তারা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে, এভাবেই হচ্ছে N2O5 ক্রিয়েট হয়। বুঝছি ভাই। সো হ্যাঁ, এই তাহলে এই কিভাবে অ্যামোনিয়াটা ফর্ম হচ্ছে, মানে অ্যামোনিয়া ফর্মেশনে আয়রনের ভূমিকাটা কি, এটা আসলে আমরা বেসিক্যালি চ্যাপ্টার 4-এও আবার দেখব। চ্যাপ্টার 4-এও ক্যাটালিস্ট নিয়ে একটা জিনিস আছে, সেখানে আমরা এটা ক্লিয়ারলি হয়তো দেখবো। বাট এখন কি বুঝতে পারছো যে আয়রনের ভূমিকাটা আসলে কোথায়? এই অ্যামোনিয়া প্রোডাকশনে আমরা যে অলওয়েজ দেখি যে আয়রন ক্যাটালিস্ট বা আয়রন পাউডার দিতেই হবে ক্যাটালিস্ট হিসেবে, তার কারণটা কি বুঝতে পারছো এখন? জি ভাইয়া। সে 3000 এর টেম্পারেচারকে অলমোস্ট 450 তে নামায় আসতেছে। 3000 দেওয়া পসিবল না সেটা বলা যাবে না, টেম্পারেচার এটা অ্যাচিভ করা পসিবল, কিন্তু আমরা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি নরমালি ইন্ডাস্ট্রিতে এই 3000 দিতে গেলে ওই ইনস্ট্রুমেন্ট গুলাই গলে যাবে, নাইট্রোজেন ভাঙা তো পরের কথা, মানে অনেক আসলে এটা কোনো রিয়েল লাইফে এই সিনারিওটা খুব একটা পসিবল না, দ্যাটস ওয়াই আমাদের ক্যাটালাইস্ট ইউজ করতেই হয়। আচ্ছা ভাই, ওরা মেজার করলো কেমনে যে 3000 ডিগ্রি সেলসিয়াসে যে এটা হবে, যদি ইনস্ট্রুমেন্ট যদি সবগুলো মানে মেল্টই হয়ে যায় তাহলে? না, মেল্ট হয়ে যায় বলতে এটা ওরা করে দেখছে, অন্য কোনো মানে সব এলিমেন্ট তো আর মেল্ট হয়ে যায় না। আমরা নরমালি ইন্ডাস্ট্রিতে যেগুলো ইউজ করি সেগুলো মেল্ট হয়, কিন্তু এমন তো অবশ্যই মেটাল আছে হয়তো খুব দামি যেটা ইন্ডাস্ট্রির সাথে যায় না, মানে যখন পরীক্ষা করা হয়েছে মানে জিনিসটা বের করা হয়েছে তখন নিশ্চয়ই এমন কোথাও রাখা হয়েছে যেটা 3000 এ মেল হয় না, কিন্তু সেটা তো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা নাও যেতে পারে। মানে ইন্ডাস্ট্রি সবসময় এইমটা কি আসলে যে মিনিমাম ইনভেস্ট করে ম্যাক্সিমাম প্রফিট। ওরা নিশ্চয়ই এমন কোনো যন্ত্র ইউজ করবে না যেটা ইউজ করতে গেলে আমার প্রোডাক্টের চেয়ে বেশি টাকা ওখানে খরচ হয়ে যাবে, এরকম আর কি। আচ্ছা এখন আমরা দেখবো কন্টাক্ট প্রসেস, এটার সাথে কি তোমরা পরিচিত? H2SO4 প্রোডাকশনে কন্টাক্ট প্রসেস, এটা মেবি চ্যাপ্টার 10 এ ছিল কেমিস্ট্রিতে নাকি?
জি জি ভাইয়া। লাস্টে জি নিয়েছিল। আচ্ছা, ওখানে বেশ কিছু স্টেপ ছিল। এটা ছিল তার মধ্যে মেবি সেকেন্ড স্টেপ। প্রথম স্টেপটা ছিল সালফার প্লাস অক্সিজেন, হয় সালফার ডাইঅক্সাইড, দেন সালফার ট্রাইঅক্সাইড, দেন পাইরোসালফিউরিক অ্যাসিড, দেন সালফিউরিক অ্যাসিড, এরকম কিছু স্টেপ ছিল মেবি, নাকি আমার এক্স্যাক্টলি মনে নাই। তো এখানে আমরা জাস্ট প্রথম স্টেপটাতে দেখবো। প্রথম স্টেপে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের ভূমিকাটা কি সেটা দেখবো। আচ্ছা, তোমরা একটু রিডিং করো, দেখো তো এটা বোঝা যায় কিনা। এটা অ্যাকচুয়ালি করতেছে কি, আমরা যদিও রিঅ্যাকশনে দেখতেছি সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড ফর্ম করে, অ্যাকচুয়ালি কিন্তু তা না। সে প্রথমে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। এর কারণটা যদি এক্সপ্লেন করতে চাও, কেন সে আগে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়াটা করে, চিন্তা করো একটা রুমে যদি কয়েকটা বল থাকে, হ্যাঁ, কয়েকটা বড় বল, কয়েকটা ছোট বল, কে আগে ধাক্কা খাবে? মানে কার ধাক্কা খাওয়ার প্রবাবিলিটি বেশি? বড় বলগুলো ধাক্কা খাওয়ার প্রবাবিলিটি বেশি না? জি তো এখানে সালফার ডাইঅক্সাইড আর ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড হচ্ছে সবচেয়ে বড় মলিকিউল বলতে পারো। সো অ্যাজ এ রেজাল্ট এখানে এই দুইটাই হচ্ছে প্রথমে ধাক্কাটা খায়। এরপরে হয় কি, এরপরে এই ভ্যানাডিয়াম যে ধাক্কা খাওয়ার পর যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে ভ্যানাডিয়াম টেট্রাঅক্সাইড, সে হচ্ছে এই ইয়ার সাথে বিক্রিয়া করে, আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ফর্ম করে। তো আলটিমেটলি এই ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড শুরুতে যা ছিল শেষেই তাই হয়ে যায়। মানে তার প্রপার্টির অর মলিকিউল মোল নাম্বারের কোনো চেঞ্জ হয় না। মানে এটা তো ক্যাটালিস্টের একদম বেসিক কনসেপ্টটা, যে সে শুরুতে যেটা ছিল তাই থাকবে। এই জন্য আমরা তাকে এভাবে লিখতে পারি আর কি। এই জায়গায় দেখা হচ্ছে যে সে ক্যাটালিস্ট একটা, কারণ কি তার কোনো প্রপার্টি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে আর এই ক্যাটালাইসিস প্রপার্টি নিয়ে? না ভাইয়া। না ভাইয়া। এটা নিয়ে তোমাদের মোটামুটি আইডিয়া আছে অবশ্য 9-10। আমরা মূলত এই প্রপার্টি গুলো নিয়ে আলোচনা করব, এখানে যেগুলো লেখা আছে আর কি একটা একটা করে। তো প্রথমে যাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াসে। এখন সহজ কথা কি, আমাদের আসলে অ্যাটমিক রেডিয়াস মেজার করা খুব টাফ। কেন টাফ? বিকজ যখন একটা তুমি একটা অ্যাটম নিলা, মানে তার অ্যাটমিক রেডিয়াস বলতে কি বোঝায় আসলে? নিউক্লিয়াস থেকে তার লাস্ট ইলেকট্রনের যে ডিসটেন্স, সেটাকে তো আমরা অ্যাটমিক রেডিয়াস বলি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তো আসলে এই যে লাস্ট ইলেকট্রনটা, সে ফিক্স না। মানে ইলেকট্রন তো কন্টিনিউয়াসলি ছোটাছুটি করতে থাকে, আমরা জানি। তো তার এই ব্যাপারটা আসলে খুব একটা ফিক্স না। অ্যাজ এ রেজাল্ট আমরা এই সহজে যে কোনো একটা অ্যাটম থেকে মেজার করতে পারি না, বা পারলেও সেটা খুব একটা পারফেক্ট হয় না। এই জন্য আমাদের করতে হয় কি, একটা কম্পাউন্ড থেকে তার অ্যাটমিক রেডিয়াসটা হিসাব করতে হয়। এখন বললাম যে কম্পাউন্ড মানে তো মলিকিউল, সেখান থেকে আবার অ্যাটমিক রেডিয়াস কিভাবে হিসাব করবো, এটা একটা কোশ্চেন হতে পারে। তো এখানে আমরা যেটা দেখবো, এই দুইটাই আমি সেম অ্যাটম নিব। সাপোজ যে কোনো একটা H2 নিব, অথবা যে কোনো একটা Cl2 নিব। সাপোজ তুমি হাইড্রোজেনের অ্যাটমিক রেডিয়াস বের করতে চাও, তখন তুমি করবা কি, একটা H2 মলিকিউল নিবা, এই যে একটা H আর H2 মলিকিউল। তারপর তুমি করবা কি, তাদের ইন্টার নিউক্লিয়াস ডিসটেন্সটা বের করবা। এটা হচ্ছে তাদের ইন্টার নিউক্লিয়াস ডিসটেন্স, এবং ইন্টার নিউক্লিয়াস ডিসটেন্সের অর্ধেকটাই কি তার রেডিয়াস হবে না? বিকজ এটা একটা পিওর কোভালেন্ট, মানে এখানে দুইজনই হাইড্রোজেন, দ্যাট মিন্স দুইজনের থেকেই ইলেকট্রনটা সিমিলার ডিসটেন্সে থাকবে। দুইজন হাইড্রোজেন না হলে কিন্তু পসিবল না আবার এই সিনারিও, এই ফর্মুলাটা। তো যেহেতু এখানে দুইজনই হাইড্রোজেন, দুইজনের থেকেই ইলেকট্রনটা সমান ডিসটেন্সে থাকবে, তার মানে আমি যদি অ্যাটমিক রেডিয়াস বের করতে চাই, আমি জাস্ট ইন্টার নিউক্লিয়াস ডিসটেন্সটাকে 2 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এই পয়েন্টটা কি ক্লিয়ার? নাফিস? জি ভাইয়া। জি ভাইয়া। এটা কি শুধু হাইড্রোজেনের জন্য নাকি না, যে কোনো Molecular জন্য? হাইড্রোজেন, ক্লোরিন, যে নাইট্রোজেন, মানে যে কোনো পিওর কোভালেন্টের জন্য, মানে যেখানে দুইজনই একই এলিমেন্ট, একই অ্যাটমের দুইটা, একই অ্যাটমের মলিকিউল, N2, O2, Cl2, H2, যে কোনো কিছু হতে পারে। বুঝছি ভাইয়া? আচ্ছা, এখন আসি, যদি সিমিলার না হয়, যদি একটা ডিফারেন্ট
এলিমেন্ট হয়, তখন আমাদের আসলে কি করতে হবে? তখন অ্যাটমিক রেডিয়াস বের করার জন্য কোনো উপায় নাই, আমি শেয়ার্ড ইলেকট্রন থেকে তার নিউক্লিয়াসের ডিসটেন্সটা বের করব। আমি এখানে যে এই যে দেখবো যে তার এই যে এই জায়গাটাতে এই যে শেয়ার্ড ইলেকট্রন তার থেকে নিউক্লিয়াস, ইন দ্যাট কেস হবে যে নিউক্লিয়াস থেকে দ্য শেয়ার্ড ইলেকট্রনের যে ডিসটেন্স, আমি যদি এখানে হাইড্রোজেনের রেডিয়াস বের করতে চাই তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াস থেকে শেয়ার্ড ইলেকট্রনের ডিসটেন্স, আর যদি ক্লোরিনের রেডিয়াস বের করতে চাই, সাপোজ এটা হচ্ছে H, এটা হচ্ছে Cl, তাহলে ক্লোরিনের নিউক্লিয়াস থেকে ক্লোরিনের শেয়ার্ড ইলেকট্রনের যে ডিসটেন্সটা। বুঝতে পারছো? জি ভাইয়া। রেডিয়াসের ট্রেন্ডটা দেখায়, তার সাইজের কি চেঞ্জ হয়, এটা কি ছিল আগে? হ্যাঁ, সো জি ভাইয়া। ভিন্ন মৌলের বড় থেকে ছোট। ধর্মটা আরেকবার একটু বুঝাবেন? আচ্ছা, ভিন্ন মৌলের জন্য শেয়ার্ড ইলেকট্রন যেটা, এই যে তাদের শেয়ার্ড ইলেকট্রন, সেখান থেকে নিউক্লিয়াসের যে ডিসটেন্স সেটাকে আমরা বলবো অ্যাটমিক রেডিয়াস। মানে ক্লোরিনের জন্য এই শেয়ার্ড ইলেকট্রন থেকে ক্লোরিন নিউক্লিয়াসের ডিসটেন্স, আর হাইড্রোজেনের জন্য শেয়ার্ড ইলেকট্রন থেকে হাইড্রোজেন নিউক্লিয়াসের ডিসটেন্স, এগুলাই হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। বুঝছি ভাই। ওকে, এখন দেখি আমরা, হ্যাঁ, অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজে যেটা হচ্ছে, যত বাম থেকে ডানে যাব সাইজ কমবে আর উপর থেকে নিচে গেলে বাড়বে, এটা আমরা অলরেডি জানি। আমরা একটু নতুন জিনিস শেখার চেষ্টা করি। এগুলা কি ছিল তোমাদের? দেখো তো, সোডিয়াম আর সোডিয়াম প্লাসের মধ্যে কার সাইজ বড় হবে, অথবা ক্লোরিন এবং ক্লোরিন মাইনাসের মধ্যে কার সাইজটা ছোট হবে, এরকম কিছু কি ছিল? না ভাইয়া, ছিল না তো। এটা একটু চিন্তা করে দেখো তো, কি মনে হয় সোডিয়াম আর সোডিয়াম প্লাসের মধ্যে কার সাইজটা ছোট হওয়া উচিত, বা কার সোডিয়াম সাইজ বড় প্লাস। হওয়া উচিত? সোডিয়াম প্লাস কি বড় হওয়া উচিত না ছোট? ছোট। বড় মনে হয়। মানে কি কারণে মনে হলো, ব্যাখ্যাটা একটু বলো। একটা ইলেকট্রন চলে গেল। যখন ইলেকট্রন কমে যাবে তখন ভাইয়া তাহলে অ্যাট্রাকশন তো সেমই থাকবে, তাহলে ইলেকট্রন কমে গেলে আরো কাছে চলে আসবে। আর একটা শেলও তো কমে যাচ্ছে। ফার্স্ট কথা, হ্যাঁ, শেল কমে যাচ্ছে, রাইট? সো যখন Na প্লাস হয়ে যাবে তখন ফার্স্টলি একটা শেল কমে যাচ্ছে, আর সেকেন্ডলি হচ্ছে ওই ইলেকট্রন গুলাকে, ইলেকট্রনের সংখ্যা এখন 10টা, এই 10টা ইলেকট্রনকে এই নিউক্লিয়াসটা কিন্তু অনেক বেশি ফোর্স এখন টানবে, তাই না, আগের চেয়ে? কি ভাই? দ্যাটস ওয়াই হচ্ছে এখন যেহেতু আরো বেশি তাড়াতাড়ি জানবে, মানে আরো বেশি ফোর্স দিয়ে টানবে, দ্যাটস ওয়াই তার সাইজটা আরো ছোট হয়ে যাবে। এটা ক্লিয়ার তো, তাই নাকি? Na প্লাসের চেয়ে তো নিয়ন বড় না, তো নিয়ন ছোট। Na প্লাস এর থেকে নিয়ন ছোট কিনা দাঁড়াও, আচ্ছা, নিয়নের অ্যাটমিক নাম্বার কত, 10 না? জি ভাইয়া। আচ্ছা, এখানে একটু চিন্তা করি তাহলে, Na প্লাস আর নিয়ন দুইটারই 10টা করে ইলেকট্রন। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে চিন্তা করে দেখো তো, Na প্লাস এর ইয়া কোনটা, কি বলে যে Na প্লাস এর প্রোটন কয়টা? 11, 11টা। নিয়নের প্রোটন কয়টা? 10, 10টা। তার মানে আকর্ষণটা কোথায় বেশি? Na প্লাস। Na প্লাস, দ্যাটস ওয়াই Na প্লাস এর সাইজটা ছোট হবে। যেহেতু এখানে আকর্ষণটা বেশি, তার মানে আরো বেশি ফোর্সে টানবে ইলেকট্রন গুলাকে, দ্যাটস ওয়াই তার সাইজটা আরো একটু কম্প্রেস হয়ে যাবে। Na plus is less than nu. বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, সো এটা আমাদের কাছে ক্লিয়ার হলো যে তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে কোনো ক্যাটায়নের জন্যই ক্যাটায়নের যে রেডিয়াস সেটা হচ্ছে তার অ্যাটমের রেডিয়াসের চেয়ে ছোট হবে। দ্যাট মিনস আমি যদি K প্লাস এর রেডিয়াস বলি, ডেফিনেটলি লেস দেন K, অথবা ক্যালসিয়াম 2 প্লাস এর রেডিয়াস ডেফিনেটলি লেস দেন ক্যালসিয়াম, এরকম হবে আর কি ব্যাপারগুলো। সো ক্যাটায়নের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো। ক্লোরিন আর ক্লোরিন মাইনাস, এর মধ্যে কে বড় কে ছোট, কি মনে হয়? আচ্ছা ভাইয়া, ইলেকট্রন ক্লোরিন বাড়লে মাইনাস কি বড়। ইলেকট্রন বাড়লে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা বেড়ে যাবে না?
ইলেকট্রন বাড়লে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশন না বেড়ে যাবে না। আসলে অ্যাকচুয়ালি এটাকে আরো বলা যায় যে কি বলবো, এই যে নিউক্লিয়াসটা তো সেন্টারে ফিক্স, তাই না? জি ভাইয়া। এখন যখন ইলেকট্রন প্রতিটা ইলেকট্রনকেই তো নিউক্লিয়াস টানতেছে নিজের কাছে, মানে জি প্রতিটা ভাইয়া। ইলেকট্রনের জন্য তুমি আলাদা আলাদা ভাবে চার্জ হিসাব করবে, বুঝতে পারছো? মানে ধরো এই একটা ইলেকট্রন, তার জন্য কতটুকু চার্জ এক্সপিরিয়েন্স হচ্ছে 9 × 10⁹ কিউ স্কয়ার বাই আর স্কয়ার। এটা তো আমরা জানি নাকি C(Q1 Q2 বাই আর স্কয়ার) যেটা ছিল কুলম্বস লতে। জি ভাইয়া। জি ভাইয়া। এখানে কিউ স্কয়ার কেন দিলাম? কারণ প্রোটন, আচ্ছা কিউ স্কয়ার না, এখানে বেসিক্যালি এন কিউ স্কয়ার। কেন এন কিউ স্কয়ার দিলাম বলতে পারো? কারণ প্রোটন কয়টা, এন সংখ্যক না? কারণ একটা প্রতিটা প্রোটনই তো অ্যাট্রাক্ট করবে। মানে আমি যখন একটা ইলেকট্রনের উপর টোটাল ফোর্স কাউন্ট করব, তখন তো আমার প্রতিটা প্রোটনের জন্যই কাউন্ট করতে হবে। সো এখানে আসলে ওভাবে বলা যায় না যে ইলেকট্রন বেড়ে গেলে তাদের আরো স্ট্রঙ্গার হয়ে যাবে, তারা আরো কাছে চলে আসবে, এরকম বলা যায় না ক্লোরিন মাইনাসের কেসে। এখানে ব্যাপার যেটা হয় কি, চিন্তা করে দেখো, তুমি মনে করো একটা গোল সার্কেলে বসে আছো, মানে একজন মানে 4-5টা মানুষ সার্কেলে বসে আছে, সার্কেল করে একদম ফিক্সড একটা সার্কেল, কোনো জায়গা ফাঁকা নাই। থেকে একটা ইলেকট্রন যোগ করা হলো, ও এর সাথে একটা ইলেকট্রন যোগ করা হলো, সেখানে ডেল এইচ এর ভ্যালু -110। এই মাইনাস সাইন থেকে আমরা কি বুঝতে পারি, কোনো আইডিয়া? আমরা কি এটা পড়ছিলাম যে ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হলে এন্ডোথার্মিক, নেগেটিভ হলে এক্সোথার্মিক, এরকম কিছু কিছু আগে? সে তো জীবনেও দিতে চাইবে না, সে চাইবে কোনোভাবে দুইটা নিয়ে নিতে। যে 17 সে চাইবে কোনোভাবে একটা ম্যানেজ করতে। তার মানে এ কিন্তু এখন ইলেকট্রন চাচ্ছে, ইলেকট্রনের চাহিদা বেশি, আর গ্রুপ 1 এর হচ্ছে ইলেকট্রন দিতে চায় বেশি। তার মানে আমরা ডেফিনেটলি যতই বাম থেকে ডানে যাচ্ছে তার ইলেকট্রনের চাহিদাটা বা ইলেকট্রন অ্যাফিনিটিটা বেড়ে যাচ্ছে। এটা তো বোঝা যাচ্ছে এই ট্রেন্ডটা নাকি? এটাকে খেয়াল করতেছো তোমরা, যত বাম থেকে ডানে যাচ্ছে তার ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে বেড়ে যাচ্ছে, বিকজ তার একটা করে ইলেকট্রন বেড়ে যাচ্ছে। অক্টেট ফিল আপ করা তার মানে অল অ্যাটমের টার্গেট হচ্ছে অক্টেট ফিল আপ করা। এখন অক্টেট ফিল আপ করার জন্য সে তো আর 7টা ইলেকট্রন দিবে না, এটা তো তার জন্য খুব একটা এক্সপেন্সিভ ওয়ে। সে যাবে একটা ইলেকট্রন নিয়ে নিতে, তার মানে তার থেকে ইলেকট্রন সরানো সবচেয়ে টাফ, তার থেকে ইলেকট্রন সরানো একটু কম টাফ, তার থেকে ইলেকট্রন সরানো আরেকটু কম টাফ, সবচেয়ে সহজ হচ্ছে গ্রুপ 1 থেকে ইলেকট্রন সরানো। তার মানে কি, যত বাম থেকে ডানে যাবে ইলেকট্রনের চাহিদাটা বা ইলেকট্রন অ্যাফিনিটি কি তত বেড়ে যাচ্ছে, এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে না? এই জিনিসটা একটু আবার বুঝাবেন, ওই যে উপরে বক্সের এটা। আচ্ছা, মানে কোন বক্সটা? এই বক্সে কিছু স্পেশাল বলেছিলেন তখন আমি কথা শুনে না না, কোনো স্পেশাল কিছু বলি নাই, জাস্ট এটাই এক্সপ্লেন করতেছি। বুঝছি। মানে যত ডানে যাচ্ছে তার ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে অক্টেট ফিল আপের জন্য এখন তার ইলেকট্রন একটা, দুইটা, তিনটা পেলেই হয়ে যাচ্ছে। এই জন্য তার ইলেকট্রন অ্যাফিনিটি যতই ডানে যাচ্ছে বেড়ে যাচ্ছে। এটা ক্লিয়ার তো নাকি? মাহিন? জি ভাইয়া। বদরুল? জি ভাই। চিন্তা করো, যত উপর থেকে নিচে যাচ্ছে তার একটা করে শেল অ্যাড হচ্ছে, এবং শেল অ্যাড হওয়ার মানে তার নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়লে ইলেকট্রনের আকর্ষণ কি বেড়ে যায় নাকি কমে যায়? মানে ইলেকট্রনের চাহিদা কমে যায়, রাইট? সো ইলেকট্রন অ্যাফিনিটিটা কমে যাচ্ছে, যতই উপর থেকে নিচে যাচ্ছে একটা করে শেল অ্যাড হচ্ছে, দ্যাটস ওয়াই নিউক্লিয়াস থেকে তার ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাচ্ছে। অলরাইট, এই পয়েন্ট তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির বেসিক জিনিসটা জানে গেলে বাড়বে কেন আর নিচে গেলে কেন কমবে, এটা ক্লিয়ার তো নাকি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ভাই, ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশনটা একটু বলুন। ইলেকট্রন ডেফিনিশনটা এক্স্যাক্টলি আমার মনে হয় যেটা দেখে নেই, ইলেকট্রন তত বেশি জানবে। জি ভাই, বুঝছি। আচ্ছা, এখন তাহলে আমরা এই সাইজ থেকে কি বলতে পারি, ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হওয়ার কথা?
ক্লোরিন। ক্লোরিন। ফ্লোরিন। এই অনুসারে মানে এটা যদি আমরা ফলো করি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফ্লোরিন সবার উপরে, দ্যাট মিন্স ফ্লোরিনেরই সবচেয়ে বেশি হওয়া উচিত নাকি? জি ভাই। জি ভাই। কিন্তু এটা একটা এক্সেপশন যে আসলে তা ঘটে না। এই কেসে অ্যাকচুয়ালি ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি, বিকজ ফ্লোরিনের হচ্ছে সেকেন্ড শেলে 7টা ইলেকট্রন, শেলটা অনেক ছোট, সেকেন্ড শেলটা বেশ ছোট। আর ক্লোরিনের হচ্ছে থার্ড শেলে 7টা ইলেকট্রন। তার মানে রিপালশনের পরিমাণটা কোথায় বেশি, ফ্লোরিনে নাকি ক্লোরিনে? ক্লোরিন। 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 এবং ফ্লোরিনে যেহেতু এই রিপালশনটা অনেক বেশি, মানে ইলেকট্রন ডেনসিটি বেশি হওয়ার জন্য, তাই নতুন যে ইলেকট্রনটা আসবে সে অনেকটা বাধার সম্মুখীন হয়, বিকজ এখানে সাইজটা ছোট, এই 7টা ইলেকট্রন অনেক বেশি রিপালস করবে, তাই সহজে ইলেকট্রন গুলো আসতে দেয় না ক্লোরিনের মতো। দ্যাটস ওয়াই এই ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা ক্লোরিনের চেয়ে হালকা কম হয়। ভাই ইলেকট্রন ডেনসিটিটা কেমনে বাইর করে একটু আবার বলা যাবে? ইলেকট্রন ডেনসিটি বের করার কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা বলি নাই, জাস্ট বললাম যে যেহেতু এটা সেকেন্ড শেলে 7টা ইলেকট্রন এই ফ্লোরিনের জন্য, আর ক্লোরিনের জন্য থার্ড শেলে 7টা ইলেকট্রন, ডেফিনেটলি এখানে ইলেকট্রন ডেনসিটিটা অনেক বেশি। নাফিস বুঝছো? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা, সো যদি কখনো কোশ্চেন আসে আমরা এইভাবে অ্যান্সারটা লিখবো, যে এখানে যেটা দেখতে পাচ্ছ সেকেন্ড শেল, থার্ড শেল, ইলেকট্রন ডেনসিটি বেশি, ইলেকট্রন ডেনসিটি কম, অ্যাজ এ রেজাল্ট নতুন ইলেকট্রন faces repulsion, এখানে নিউ ইলেকট্রন doesn't face that much repulsion। এটাই হচ্ছে আনসার। এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আসে মাঝে মাঝে পরীক্ষা। আচ্ছা, সো আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে অ্যাটমিক সাইজ আর একটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। নেক্সট সেটা হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। আয়নাইজেশন পটেনশিয়াল মানে কত সহজে ইলেকট্রন সরানো যায়, সহজ কথায়। আর ডেফিনেশনটা যদি জানতে চাই, 1 মোল ইলেকট্রন, 1 মোল অ্যাটম থেকে 1 মোল ইলেকট্রন সরাতে যেই পরিমাণ শক্তি লাগে, মানে একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন, দ্যাট মিন্স 1 মোল অ্যাটম থেকে 1 মোল ইলেকট্রন রিমুভ করতে যেই পরিমাণ এনার্জি প্রয়োজন তাকে আয়নীকরণ, আয়নাইজেশন এনার্জি বলা হয়। আচ্ছা, সো এটা নিয়ে তেমন আর কিছু বলার নাই। এখানে আমাদের কম্পারিজনটা জানতে হবে। তোমাদের কি মনে হয় যত বাম থেকে ডানে যাবে আয়নাইজেশন পটেনশিয়াল কি বাড়া উচিত নাকি কমা উচিত? বাড়া উচিত। বিকজ কারণ সাইজ ছোট হচ্ছে, তো ইজিলি করতে পারবে, ছাড়তে পারবে। সাইজ ছোট হলে তো আসলে ছাড়তে আরো কষ্ট হয়ে যায়, এভাবে ব্যাখ্যা করাটা ঠিক হবে না। কারণ সাইজ ছোট হয়ে যাওয়া মানে কি নিউক্লিয়াসের আরো কাছে না, তখন তো ছাড়তে আরো কষ্ট হবে, সেটাই তো স্বাভাবিক নাকি? আচ্ছা, তুমি কি বললা বাড়বে? হ্যাঁ মানে আচ্ছা, সরি, হ্যাঁ ঠিক জি আছে। ভাই পারবে। এটা একটা কজ হতে পারে, সাইজ ছোট হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স নিউক্লিয়াসের আরো কাছে চলে আসছে, ছাড়তে কষ্ট হবে। আরেকটা মেইন যে এক্সপ্লেনেশন সেটা হচ্ছে অক্টেট ফিল আপ, মানে সবগুলো অ্যাটমের টার্গেট থাকে অক্টেট ফিল আপ করা। এখন যত ডানে যাচ্ছে সে তো 8-এর তত কাছে চলে আসতেছে, তাই না? সে অক্টেট কিন্তু ফিল আপ দুই ভাবে করতে পারে, একটা হচ্ছে 0-তে থাকতে পারে অথবা 8-এ থাকতে পারে, এই দুইটার যে কোনো একটাতে থাকলেই তার অক্টেট ফিল আপ হয়ে যায়। এখন যে যেটার কাছে থাকে, গ্রুপ 1 সে হচ্ছে 0-র কাছে, সে চাবে ইলেকট্রন ছাড়তে, গ্রুপ 2 0-র কাছে, সে চাবে ইলেকট্রন ছাড়তে, মোস্ট অফ দ্য কেস গ্রুপ 3ও দেখা যায় ছাড়তে চায় না হয় নিতে চায়। এরপর দেখা যায় তারা হচ্ছে 8-এর কাছে, তার মানে তারা ইলেকট্রন গেইন করতে চায়, ছাড়তে চায় না। তারা যেহেতু ছাড়তে চাচ্ছে না, তাদের থেকে ইলেকট্রন আদায় করে নেওয়াটা বেশ কষ্টের হবে। বুঝতে পারছো? and that's why যতই আমরা ডানে যাই আচ্ছা আজানটা শেষ হলে আমরা কন্টিনিউ করি। আয়নাইজেশন পটেনশিয়াল যত ডান দিকে যাবে সে বাড়বে, এবং যত নিচের দিকে যাবে নিউক্লিয়াস থেকে তার ইলেকট্রনের ডিসটেন্সটা তত বেড়ে যাবে, তার মানে তার থেকে ইলেকট্রন আদায় করাটা তত সহজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই যত উপর থেকে নিচে যাবে আয়নাইজেশন পটেনশিয়াল তত কমে যাবে। এই দুইটা কারণ তো মুখস্থ থাকবে, কিন্তু
এক্সপ্লেনেশনটাকে বুঝতে পারছো? কেন ডান দিকে গেলে বাড়বে আর কেন নিচের দিকে গেলে কমবে? একটু আবার বলবেন, শুনতে পারি না ঠিক মতো। আচ্ছা, যখন ডান দিকে হ্যাঁ, যাবে তখন কেন বাড়বে এটা তুমি তো বললাই যে ইলেকট্রন কাছে চলে আসতেছে। হ্যাঁ, যত নিচের দিকে যাচ্ছে তত তার একটা করে শেল অ্যাড হচ্ছে, মানে কি লাস্ট ইলেকট্রনটা ডিসটেন্স বেড়ে যাচ্ছে না নিউক্লিয়াস থেকে, এবং লাস্ট ইলেকট্রনের নিউক্লিয়াস ডিসটেন্সটা বেড়ে যাওয়া মানে লাস্ট ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন সেটা কমে যাচ্ছে, এবং অ্যাট্রাকশন কমে যাওয়ায় তাকে রিমুভ করা অনেক ইজি হয়ে যাচ্ছে। এখন রিমুভ করা ইজি হয়ে যাওয়া মানে কি, কম এনার্জি দিয়েই তাকে সরায় ফেলা যাবে, দ্যাট মিন্স আয়োনাইজেশন পটেনশিয়ালটা কমে যাবে। জি বুঝতে পারছো? আচ্ছা, বদরুল এটা কি বুঝছো ভাইয়া? বুঝছি ভাইয়া। তাহমিদ, জি ভাইয়া। নাফিস, জি ভাইয়া। মাহিন? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে কিছু কারণ বলে দেওয়া যে অ্যাটমিক সাইজ, যত অ্যাটমিক সাইজের সাথে আয়নাইজেশন পটেনশিয়ালটা হচ্ছে পারমাণবিক মানে অ্যাটমিক রেডিয়াস সাইজের সাথে আয়নাইজেশন পটেনশিয়ালের যে রিলেশনটা সেটা হচ্ছে এটা, যে অ্যাটমিক সাইজ যত কমবে আয়নাইজেশন পটেনশিয়াল তত বাড়বে। সিমিলারলি মাঝখানে যত স্তরের সংখ্যা বাড়বে, দেখো মাঝখানে স্তরের সংখ্যা বাড়া মানে কি, এই লাস্ট ইলেকট্রনটার সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা কমে যাওয়া না? এটাকে বলা হয় স্টেরিক ইফেক্ট, মানে স্টেরিক একটা বাধা যে দেখা যাচ্ছে যে মাঝখানে এতগুলো ইলেকট্রন বাধা দিচ্ছে তার ফোর্সটাকে, তার মানে মাঝখানে যত লেভেল বাড়বে ফোর্সটা তত কমে যাবে, মানে তত সহজে ইলেকট্রনটাকে ছাড়া যাবে, দ্যাটস ওয়াই আয়নাইজেশন পটেনশিয়াল কমে যাবে। আচ্ছা, এখন আমরা মেইন একদম বেসিক জিনিসটা দেখলাম যে ডানে গেলে বাড়বে নিচে গেলে কমবে, তবে তার কিছু এক্সেপশনও দেখা যায়, অলওয়েজ যেটা ফলো করে তা না। ফর এক্সাম্পল নাইট্রোজেন আর অক্সিজেন, তোমাদের কাছে কি মনে হয় এখানে কোনটার আয়নাইজ বেশি হওয়া উচিত আমরা যা পড়লাম তার উপর বেস করে? একটু জিনিস জানা লাগবে যে ফুল ফিল্ড অরবিটাল এন্ড হাফ ফিল্ড অরবিটাল তারা খুব স্টেবল। স্টেবল হওয়ার মানে তারা সহজে ইলেকট্রন ছাড়তে চায় না, তারা যে অবস্থায় ছাড়তে চায় না, এবং সহজে ইলেকট্রন ছাড়তে না চাওয়ার মানে হচ্ছে তাদের আয়নাইজেশন পটেনশিয়াল কি বেশি হবে নাকি কম হবে? নাফিস? বেশি হবে ভাই। তো আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি একটু দেখি, ফিল্ড এবং S2 হচ্ছে ফুল ফিল্ড, এখানে P3 হচ্ছে হাফ ফিল্ড, P6 ফুল ফিল্ড, D5 হাফ ফিল্ড, D10 ফুল ফিল্ড। এই ফুল ফিল্ড এবং হাফ ফিল্ড অরবিটাল গুলো বেশ স্টেবল। তো এখানে একটা এক্সাম্পল দেখো, বেরিলিয়াম আর বোরন, আমাদের নরমাল হিসাব মতে কার বেশি হওয়া উচিত আয়নাইজেশন পটেনশিয়াল? বোরন হওয়া উচিত, বাট এখানে এক্সেপশনটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বেরিলিয়াম অলরেডি একটা ফুল ফিল্ড অরবিটাল নিয়ে আসে, এই যে দেখো 2s2 ফুল ফিল্ড অরবিটাল, দ্যাটস ওয়াই সেই এই কনফিগারেশনটাকে আর সহজে নষ্ট করতে চায় না, দ্যাটস ওয়াই বেরিলিয়াম থেকে ইলেকট্রন সরানোটা অনেক টাফ। অন্যদিকে বোরন থেকে যখন তুমি একটা ইলেকট্রন সরাও সে আরো খুব সহজ সুন্দর ফুল স্টেবল শেপে চলে আসে, মানে ফুল ফিল্ড অরবিটালে চলে আসে, তার মানে সে আরো লাফায় লাফায় ইলেকট্রনটা দিয়ে দিবে যাতে সে এই ফুল ফিল্ড স্টেটে চলে আসতে পারে। দ্যাটস ওয়াই বেরিলিয়ামের যে আয়নাইজেশন পটেনশিয়াল সেটা হচ্ছে বোরনের চাইতে বেশি। এই ফার্স্ট কোশ্চেনটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। তামিদ, গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে কোনটার আয়নাইজেশন পটেনশিয়াল বেশি কি মনে হয়? গ্রুপ 2, এটাতে আমরা শিখে আসলাম যে যতই ডান দিকে যাবে ডেফিনেটলি তার আয়নাইজেশন পটেনশিয়াল বৃদ্ধি পাবে, এটা তার কোনো কনফিউশন নাই। নাম্বার 3টা, আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আঁকি, জাস্ট টু বি ডাকতেছি আঁকলাম, এটা নাইট্রোজেন আর এটা অক্সিজেন, তাই না? এখানে হাফ ফিল্ড কে?
নাইট্রোজেন, দ্যাটস ওয়াই নাইট্রোজেন খুব সহজে এই শেপটা, যে এত সুন্দর একটা শেপে আছে সে হাতছাড়া করতে চায় না। আর অক্সিজেন তো আরো একটা যদি ছেড়ে দেয়, সে হচ্ছে এই হাফ ফিল শেপে সুন্দরভাবে চলে আসবে। দ্যাটস ওয়াই নাইট্রোজেনের যে আয়নাইজেশন পটেনশিয়াল সেটা হচ্ছে অক্সিজেনের চেয়ে বেশি, বিকজ এখান থেকে ইলেকট্রন রিমুভ করতে আমার বেশ ভালোই শক্তি প্রয়োজন। সো এই পয়েন্টটা ক্লিয়ার তোমার কি? আর Clear. সোডিয়াম আর পটাশিয়াম এর মধ্যে পটাশিয়ামের যেহেতু ভাইয়া 4টা শেল, সো ওর সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন একটু কম থাকবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটাই হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল থেকে মূলত এই চারটা কোশ্চেনই সবচেয়ে বেশি আসে আর কি। সো আমরা কিছু প্যাটার্ন দেখতে পারি। নরমালি আমরা একটা কথা বলছিলাম যে একটা পিরিয়ডে যতই ডান দিকে যাবে ম্যাক্সিমাম হয়ে যাবে। সো এই প্যাটার্নটা হলো এটা তোমাদের কোনো ভাবে মুখস্থ করা লাগবে না, জাস্ট এই চার্টটাকে বুঝতেছো কিনা কিভাবে আসলো, বা এটা যদি ব্যাখ্যা করতে বলে ফিগারে জাস্ট এই কোশ্চেনটা দিল, ব্যাখ্যা করতে বলে এটা ব্যাখ্যা করতে পারবা না? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। সো আচ্ছা, হ্যাঁ আমাদের 3টা পিরিয়ডিক প্রপার্টি কমপ্লিট হলো। ঠিক আছে, আমরা বাকি নেক্সটটুকু বাকিটুকু নেক্সট দিন দেখবো। আমরা আজকে ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, রাওয়াত ফিজিক্সে কিছু প্রবলেম আছে বলছিল, ওগুলা কি আজকে দেখাবা?